আত্মসংযম রাখা খুব কঠিন, কারণ রুদ্রনীলের প্রায় ওরা কাজ করে সাইজের একটা কবিতা দেবজিৎ বললেন, ফলে আমি একটা 4 লাইনের কবিতা আপনাদের সকলের অনুপ্রেরণায় লিখে ফেলেছি। চাকরি ভ্যানিশ থেকে ধর্মের তরজায়, টেগর ঠাকুর কিনা শুনানির ভয় পায়, শিল্প তালুকে হবে মন্দির বাবরি, বাড়বি বইবে ইট। বলবো ও লাভলি। আসলে বাড়বি এই যে বর্ণ বিপর্যয় আর কি, আমাদের দুটো বয়ের আগে র পড়বে না পরে র পড়বে, এই দায়িত্বটা আমার নয়। কুণালদা প্রত্যেকবার যেখানে থাকেন আইআইটি মেডিকেল কলেজে টপ র্যাঙ্ক করে বারবার নিজেকে মূর্খ বলেন, আর তখন আমার ব্রেনডেড বলে নিজেকে মনে হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অক্ষর টক্ষর নিয়ে কিন্তু একটু গণ্ডগোল হবেই আর কি, বর্ণ বিপর্যয় হওয়া স্বাভাবিক। আর এই সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনে আমরা সত্যিই এতটা গুলিয়ে আছি। আমি কেন গুলিয়ে আছি বলার চেষ্টা করব। তবে তার আগে যেটা বলতে হয়, শেষে কার ফাঁকা প্লেট কার পাতে রাবড়ি। রাবড়ি তো গরুর খাবার নিয়ে গোলমাল করার পর লালুর পাতেই আর কি। এবং বাবু বলিলেন, বুঝেছ উপেন, তৃণমূল গেছো চীনে। আবার আজকে তিনি এখন আর তৃণমূলে নেই, তিনি তৃণমূলের বিরোধী হয়ে গেছেন। ফলে রাজনীতির যে রামধনু রং, বাঁদিক থেকে ডান দিক, কখন যে কোথায় থাকি না থাকি এটা বোঝা খুব শক্ত। যাই হোক, অতি সরলীকরণে একটা জিনিস বুঝি, আগের বার তৃণমূল যোগ বিজেপি 294-এ 293 ছিল, এবার 294-এ 294 হতে পারে। কিন্তু সবসময় তো রাজনীতি অতি সরলীকরণ বা একেবারে সরল রৈখিকভাবে যে চলে এমনটা নয়। যেমন ধরুন 1977-এর নির্বাচন, জনতা সিপিএমকে পাত্তাই দিল না, বললো আমরা একা নিজের মতো লড়বো। সিপিএম কিন্তু জিতে গেল। এবং জিতলো কী জন্যে? মূল জেতার একটা কারণ ছিল কিন্তু কংগ্রেসের যে গণতন্ত্র ধ্বংস, 72-এর নির্বাচন, তারপর ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি, সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেল। সিপিআইএম, বামফ্রন্ট, তাদের নেতৃত্বে সিপিআইএম জিতলো এবং তারপর তাদের ভূমি সংস্কারের কথা। এবার দেখুন, আপনি যদি 2011-তে আসেন, তখন মনে হচ্ছে বামফ্রন্ট সরকার আর হারার কোনো সম্ভাবনাই নেই। 2006 আমরা 235, ওরা 35, এই সমস্ত হলো। এবং হওয়ার পর কিন্তু তারপর সেই যে কৃষক আন্দোলন, মানুষের লড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। 2014-র নির্বাচন দেখুন, বিজেপির যে বক্তব্য, মূল বক্তব্য কী ছিল? কংগ্রেস মুক্ত ভারত একটা স্লোগান ছিল, আদতে ছিল দুর্নীতি মুক্ত ভারতের স্লোগান। বিজেপি কিন্তু বিপুলভাবে ক্ষমতা এলো মানুষের ভোটে। লক্ষ্য করলে দেখবেন এই 3টে নির্বাচনে কিন্তু কোনোভাবেই ধর্মের কথা আসেনি। এবং পশ্চিমবঙ্গের আজকের নির্বাচনে ব্যাপকভাবে চলে আসছে এই ধর্মের কথা। ধর্মের কথাতেও নির্বাচন জেতা যায়, সে উদাহরণও আছে আমাদের এই ভারতবর্ষে। ফলে দুদিকটাই কিন্তু আছে। ফলে আজকে যখন আমরা মন্দির মসজিদ নিয়ে বারবার করে আলোচনা করছি, সেই সময় মনে রাখতে হবে যে একটা স্পেস কিন্তু হয়তো এখনও বাকি আছে। কিন্তু এখানে যে মূল যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে সাধারণ মানুষের যে জীবন জীবিকার কথা, সেই জীবন জীবিকার কথা মূলত কাদের কাছ থেকে আসে? দেখবেন বাজেটের পর, বাজেট নিয়ে কে বেশি আলোচনা করে? মধ্যবিত্ত বাঙালি, তার ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করে। আমরা তো একটা চাকুরিজীবী মধ্যবিত্ত বাঙালি, সেই শ্রেণীকে আমরা কিছুটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। এবং আমাদের নির্বাচনী আলোচনায় যারা সারাদিন খেটে খান বা যারা একেবারে উচ্চবিত্ত, তারা তো নির্বাচন নিয়ে, সেই বাঙালি তো বৈঠকখানায় খুব আলোচনা করেন না, আলোচনা করি মূলত আমরা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা শঙ্করবাবু একটু আগে বলেছেন আর কি, যে সভ্যতা, সিভিলাইজেশন বাঁচানোর লড়াই এবার পশ্চিমবঙ্গে, সেইখানে কিন্তু খুব বড় করে যে প্রশ্নটা আরও বেশি করে আমার কাছে আসবে, আমার নিজের শ্রেণীর কাছে, সেটা হচ্ছে বাঙালি মধ্যবিত্তের অস্তিত্ব বাঁচানোর লড়াই কিন্তু এই 2026-এর নির্বাচন। কারণ বাঙালি মধ্যবিত্ত এই রাজনীতিতে অনেকটাই কিন্তু তারা বারবার করে তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছেন। হয়তো সব রাজনৈতিক দলে একেবারে বুদ্ধিজীবী বাঙালি মধ্যবিত্ত বেশ কিছু আছেন নেতৃত্বে, কিন্তু তাদের ক্ষমতা কতটা থাকছে আর পলিটিক্যাল লুম্পেনাইজেশন সেটা আমাদের রাজনীতিকে কতটা দখল করে নিচ্ছে, এইটা কিন্তু বারবার করে বোঝার দরকার আছে। এর সঙ্গে বোঝার দরকার আছে যে রাজনীতির তো সীমানাগুলো থাকবে। সত্যিই তো বিজেপি দক্ষিণপন্থী দল, সিপিএম বামপন্থী দল, তৃণমূল তাদের মাঝামাঝি একটা জায়গা আছে, কংগ্রেসের একটা মাঝামাঝি জায়গা আছে। কিন্তু যখন দেখব যে তৃণমূলের মধ্যে একেবারে অতি বাম থেকে তৃণমূলের নেত্রী আরএসএসের দুর্গা পর্যন্ত হয়ে যাচ্ছেন, আমাদের গুলিয়ে যাবে না? আমরা যখন দেখব
তৃণমূল কংগ্রেস নেত্রীকে সমর্থন করা সিপিআই এমএল লিবারেশনের সঙ্গে সিপিএম জোট বাঁধছে, তখন আমরা কি গুলিয়ে যাব না? আমরা গুলিয়ে যাব না যখন দেখব কেন্দ্রের কংগ্রেস আইএনডিআইএ জোটে আছে এবং সেইখানে পশ্চিমবঙ্গের সিপিআইএমও আছে, আবার তারা এখানে এসে একসঙ্গে লড়াই করছে। আমরা কি করে পরিষ্কারভাবে বুঝবো যে আমরা মতাদর্শের নিরিখে বা কর্মসূচির নিরিখে ঠিক কোন দলটার থেকে কোন দলটাকে সমর্থন করব, কাকে ভোট দেবো? গতকাল সুমনবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইন্টারভিউটা দেখিয়েছেন তাতে কিন্তু সম্পূর্ণ এই গুলিয়ে যাওয়ার কথা আছে এবং এখান থেকেই কিন্তু আজকে তৃণমূল বিজেপি সেটিংয়ের কথা আসবে। কেন আসবে? তিনি একবার রেফার করছেন বাবরি মসজিদ ধ্বংসের কথা, যেখানে তিনি একেবারে রেফার করছেন অজিত পাঁজা তাকে কানে কানে বলেছিলেন যে ওই সময় কংগ্রেস বাবরি মসজিদ ভাঙতে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কানে কানে আরও অনেকে অনেক কথা বলেছেন, সেসব বিরিঞ্চি বাবার গল্পও হতে পারে, সত্যিও হতে পারে। একই সঙ্গে তিনি বলেছেন কেন উনি কংগ্রেসকে পছন্দ করতেন না, নরসিমা রাওকে পছন্দ করতেন না, নরসিমা রাওয়ের সঙ্গে নাকি বামপন্থীদের ভীষণ আন্ডারস্ট্যান্ডিং ছিল। তাহলে পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন কংগ্রেসের সঙ্গে তার ভীষণ আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা তো জানি সে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বেরিয়ে গেলেন, সেই জন্যে লড়াই করলেন দীর্ঘ সময় ধরে, ক্ষমতায় এলেন। কিন্তু আজকের দিনে তাহলে সেই রাজনীতির ইতিহাসে একই প্রশ্ন আসবে যে আপনার সঙ্গে বিজেপির সেটিং ঠিক কতটা, যে কারণে বিজেপি আবার সামনের 2026 নির্বাচনে নিজেরা 50, 60, 70টা আসন নিয়ে আপনাকে 220-র ওপরে দিয়ে যোগফলটা 294 করবে। এই প্রশ্নও তো আমাদের সাধারণ মানুষ হিসেবে একটুখানি করতে দিতেই হবে, কারণ এই প্রশ্নগুলো মধ্যবিত্ত বাঙালি তার রাজনৈতিক আলোচনায় বারবার করে আনবে। এবার এইখানে আমাদের সমস্যাটা কি? আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলের অংশ নই, এবার সেইখানে ধরুন আমাদের মহা ঝামেলাটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বললে আপনি হয়ে যাবেন মাকু বা চাড্ডি, আবার আইএমের বিরুদ্ধে বললে আপনি হবেন তিনু বা চাড্ডি, বিজেপির বিরুদ্ধে বললে আপনি হয়ে যাবেন মাকু বা তিনু। এই যে মুশকিলটা, একটা স্ট্যাম্প থাকতেই হবে। যারা একটা দলের সঙ্গে আছেন, দলদাস বলে তাদের ছোট করব না, কিন্তু নিরপেক্ষ যে মানুষগুলো তাদের প্রতি এই রাজনৈতিক নেতারা কতটা সম্মান রাখছেন, যদিও আমাদের ভোটে আপনারা নির্বাচিত হবেন। অর্থাৎ গোটা বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, নিজের মন থেকে আমরা যদি কোনো কথা বলি তখন আপনারা হয় বলবেন এ ব্যাটার কোষ্ঠকাঠিন্য, অথবা বলবেন লুজ মোশন, কুণালদা বলছিলেন ওষুধ টষুধের কথা। এইবার আমাদের যে সারাদিন ভাত রুটি, রাত্রিরে রুটি টুটি খেয়ে দুধ কলা দিয়ে সকালবেলা ঠিকঠাক সব কিছু হতে পারে, এই ব্যাপারটাই কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব একেবারেই মনে করছেন না, আমাদেরকেও তারা দাগিয়ে দিচ্ছেন। কয়েকটা বিষয় এখানে একদম পরিষ্কার করে বলতে হবে। এক, রাজনীতির লোকরা আমাদের এমন কনফিউজ করছে যে আমরা কিন্তু ঠিকঠাক আসল বিষয়গুলো আনতে পারছি না, মূল আলোচনায় আসছে না। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে শিক্ষার ওপর নজরদারি আসছে না, স্বাস্থ্যক্ষেত্রে সিন্ডিকেট দৌরত্ব আসছে না, বিদ্যুতের মাসুল, বিজলি, সড়ক, পানি, রুটি, কাপড়া, মোকানার কতদিন আলোচনা করবো? ভারত যথেষ্ট এগিয়েছে, যেভাবে এগোচ্ছে তাতে ওগুলো নিয়ে আর বেশি আলোচনা করতে হবে না, দেশটা এগোবেই। আমরা তো বলছি না সব দল খারাপ, যারা সংসদীয় গণতন্ত্রে আছেন তাদের মধ্যে অনেক ভালো লোক আছেন, কিন্তু এই নির্বাচনের আগে আবার তৃণমূলের পাড়ার নেতারা দাপাদাপি শুরু করেছেন। ফলে সমীররা যখন বলছেন যে বিজেপি বলছে বাংলা চাই, একই সঙ্গে হ্যাঁ আমরাও বলছি, যেভাবে বলি দাদা চাই, জয় চাই, অর্থাৎ এই রাজনীতির পলিপ্যাকে এই জয়, দাদা, বাংলা, এগুলোর জন্য আমাদের ঠিক কত দাম দিতে হবে, 20 টাকা না 30 টাকা, এটা কিন্তু আমরা খুব একটা বুঝতে পারছি না। 85% ভোট ভাগ হবে অবশ্যই তৃণমূল বিজেপির মধ্যে, বাকি সিপিআইএম, কংগ্রেস, তারা নিশ্চয়ই মানুষের কাছে পৌঁছতে পারছে না। না পৌঁছতে পারলে এই অবস্থা কেন? 85% এত সেটিংয়ের গল্প সত্ত্বেও তাদের কাছ থেকে কিচ্ছু ভোট একদিক থেকে অন্যদিকে যাচ্ছে না? এই প্রশ্ন আসবে বারবার করে। প্রশ্ন আসবে যে ধর্মকে মানুষ সাধারণভাবে উদযাপন করেছে যে ভক্তির থেকেও সংস্কৃতির একটা আধার হিসেবে, ঈশ্বর, দেবতা, এসব তো আমাদের কাছে সত্যিই তো সব মানুষ তো যে একেবারে নাস্তিক হবেন, একেবারে একটা বামপন্থী পথে মার্কস পড়ে বড় হবেন এমন তো নয়, তাদের মধ্যেও দেবদ্বীজের ভাবনা থাকতে পারে। কিন্তু এমন অবস্থা আজকে, যখন পার্থদা বলছেন রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি তখন কিন্তু ভাবছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু বলছেন কিনা, মানে ওই যে আপনাদের এমপি দেব নিয়ে। মানুষ দেবতার কথা ভাবতে যাবে নাকি তৃণমূলের নেতার কথা ভাববে, এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু বারবার করে সৃষ্টি হচ্ছে। আমাদের দেশে কি মন্দির মসজিদ নেই? আমাদের দেশে প্রায় 25 লক্ষ মন্দির আছে, আমাদের দেশে 4 থেকে 5 লক্ষ মসজিদ আছে। ভারতের রাজনীতিতে মন্দির মসজিদ নিয়ে রাজনীতিতে একটা ঘটনা, বাবরি মসজিদ, রাম মন্দির, সত্যি এর আগে এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এবার কিন্তু একাধিক মন্দির মসজিদের কথা আসছে। দেবজিৎ বললেন একবার যে
বাবরি বিদেশিদের নিয়ে কত, আমি সেটা নিয়েও আবার একটু ভাবছিলাম, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা নিয়ে দেবজিৎ যদি ক্ষমতায় আসেন তাহলে কি করবেন, সেই প্রশ্নটাও কিন্তু থাকবে, সেটাও আবার বিদেশিদের কিন্তু। তো সেইখানে যেটা আসছে যে ধর্মের রাজনীতির যেটা মুশকিল হচ্ছে, যে এই রাজনীতিটার মধ্যে বিজেপি বা তৃণমূল চলে গেলে তারা তো আমাদের রাজ্য শাসন করার সম্ভাবনা সবচেয়ে বেশি সামনে নির্বাচনের পর। সিপিএম বা কংগ্রেস ক্ষমতায় এসে যাচ্ছেন, এমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে আমরা মনে করি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুরো বিষয়টা যদি এই যে ডাবল এন্ডেড সোর্ডের মতো হয়ে যায় রাজনীতির, মুশকিলটা কী হবে? সাহিত্যে যে রাজনীতির শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে জুলিয়াস সিজারের নিধনের পর মার্ক অ্যান্টনির ভাষণটা এসেছিল, ডাবল সুপারলেটিভ, যা ব্যাকরণের নিয়ম মানেনি। দিস ওয়াজ দ্য মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল। রাজনৈতিক দলগুলো, এই বিজেপি, এই তৃণমূল, এরা তো আমাদের গণতন্ত্রের স্তম্ভ। তাদের বিশ্বাসভঙ্গ সাধারণ মানুষের কাছে কিন্তু সংসদীয় গণতন্ত্রকে মূল্যহীন করে দেবে, দ্বিগুণ মূল্যহীন করে দেবে। ফলে আমরা চাই যে সামনের নির্বাচনে জিতে আপনারা এসে আমাদের কথা, আমাদের সাধারণ মানুষের কথা এটা একটু ভাবুন। এই ফাইল ডাকাতির যে রাজ্য বা ফাইল নিয়ে যে আলোচনা, ডাকাতি, ছিনিয়ে নেয়া, চুরি করা, এইসব নিয়ে যে আলোচনা, এর মধ্যে কিন্তু কী রেশনিং চলছে? যুক্তির রেশনিং চলছে। যুক্তিবোধের জায়গাটা একেবারেই থাকছে না। এখানে নথি উধাও হয়, তারপরেও যুক্তি হাজির হয়, প্রক্রিয়া চলছে, তদন্ত চলছে, দায়িত্ব নির্ধারণ হবে, আইনের মতো চলবে, এই কথাগুলো, এই ন্যারেটিভগুলো বারবার করে চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই তর্ক তর্জা, ধর্ম তর্জা, এই যে ফাইল চুরির তর্জা, এর শেষে আমাদের চাকরিটা কবে জুটবে, আমাদের ব্যবসাটা কবে ভালো হবে? সত্যি তো এসআইআরের লাইনে খুবই কষ্ট হয়েছে আমাদের, অনেক মানুষ মারা গেছেন, এই আলোচনাও বারবার করে তৃণমূল আমাদের সামনে তুলে আনছেন। কিন্তু একই সঙ্গে কিছুটা আশ্বাসের বিষয়, গত 3 দিন ধরে লাইন টাইন দিয়ে এখনও এই যুবসাথীর যে লাইন, তাতে খুব একটা দুর্ঘটনা এখনও কিছু ঘটেনি। ঠাকুর করুন যে এমন কিছু না ঘটে। পশ্চিমবঙ্গের মানুষ 1500 টাকার জন্য ধাক্কাধাক্কিতে উল্টে পড়ে যাচ্ছে, আজকে দেখিয়েছেন, সেই একেবারে ছবি দেখিয়েছেন সুমনবাবুরা। ফলে এখানেও তো একটা ইন্টারনেট থেকে একটা পাতা ডাউনলোড করে সেইভাবেও তো ফর্ম ফিল আপ করা যেত। এসআইআরের লাইনের পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমরা এত আলোচনা করছি, বেকার ভাতার লাইনেও তো একটু ব্যবস্থা করা যেত যাতে আমাদের খুব অসুবিধে না হয়। সে হাত খরচই হোক বা বেকার ভাতাই হোক, তার জন্য এত লম্বা লাইন দিতে হবে কেন? অঙ্ক কিন্তু একটা আছে। আপনারা যদি বাজেটের খরচ ভালো করে ভাগ করে দেখেন, দেখবেন পশ্চিমবঙ্গের প্রতি পরিবারের পেছনে আমাদের রাজ্যে কিন্তু গড়ে 30,000 টাকা মোটের ওপর প্রতি মাসে খরচ হয়, প্রতিটি পরিবারের জন্যে। এটা কিন্তু কম কথা নয়। ফলে এর মধ্যে যে ভাতার টাকা দেয়া হচ্ছে, এটা অসম্ভব নয়। এটা আমাদের দেশের যে পরিস্থিতি তাতে সম্ভব। বিভিন্ন সরকার দিচ্ছেন, ভালো উদ্যোগ। একই সঙ্গে মুশকিল হচ্ছে এই দেয়াটা যখন মানুষ বুঝতে পারবেন অত্যন্ত স্বাভাবিক হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই দিয়ে ভোটের রিটার্ন সঙ্গে সঙ্গে পাওয়া যাবে কি না, এটা আর গ্যারান্টিড থাকবে না। কারণ সব রাজ্যে ভারতের সব মানুষ বুঝতে পারবেন, হ্যাঁ, এই টাকাটা যেই ক্ষমতায় আসুক, এই টাকাটা কিন্তু আমরা পাবো। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিজেপিও বলছে এই টাকাটা দিতে পারবে। ফলে কতটা চলরাশি হবে এই ভাতা, এটা কিন্তু একটা অত্যন্ত বড় প্রশ্ন। এবং এইভাবে শুধু ভাতা দিয়ে যে নির্বাচনে জেতা যাবে, অগাস্ট মাস থেকে এপ্রিলে এনে যে খুব সুবিধে কতটা হবে, এটা কিন্তু পরিষ্কার নয়। সবশেষে যে কথাটা আসবে সেটা হচ্ছে রাবড়ি কাদের পাতে পড়বে। দেখুন, অনেক রাজনৈতিক নেতার গল্প আমরা দেখি, অনেক সাক্ষাৎকারে দেখি, অনেক লেখায় পড়ি, মানিক সরকার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আমরা দেখি রাজনৈতিক নেতাদের নাকি কিচ্ছু নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। বিমানবাবুর সাক্ষাৎকারেও দেখছিলাম। রাজনৈতিক নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকতে পারে, রাজনৈতিক নেতারা অভাবী নন। কারণ তাদের পকেটে, তাদের ঝোলাতে যেটা থাকে সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা এমন একটা সম্পদ যেটা থাকলে সেই মানুষ আর অভাবী হয় না। ফলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রাজনৈতিক নেতারা কখনো অভাবী হতে পারেন না। ক্ষমতাশালী রাজনৈতিক নেতারা কখনো অভাবী হতে পারেন না। অভাবী হতে পারে কিন্তু একমাত্র সেই মানুষ যে মানুষের হাতে রাজনৈতিক ক্ষমতা নেই। ফলে সততার উদযাপন করে লাভ নেই। আর সেই কারণেই মোস্তারি বানু, তার খবরটা মানিক সরকারের কাছে পৌঁছয় না। আলিমুদ্দিন থেকে আগরতলা অনেক আলোকবর্ষ দূরে চলে যায়। মোস্তারি বানুর কথা না বলে মানিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন। এইখানটাই হচ্ছে মন খারাপের যে দিস্তা সাধারণ মানুষের ঝোলায় ভর্তি থাকে, তারা তাদের রিটার্ন পান না। মোহাম্মদ ইয়াসিন আনসারি যেভাবে লাইনে দাঁড়িয়েছেন, তার স্ত্রী আর পুত্র মারা যাওয়ার পর এই ভারতের গণতন্ত্র রক্ষা করতে, ঠিক সেই রকমভাবে আমরা হাজার হাজার মানুষ
লাইনে দাঁড়াচ্ছি। সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন একবার, লাইনে দাঁড়ানো অভ্যাস করনি কোনো দিন, তার বিখ্যাত কবিতায়। লাইনে দাঁড়ানো সুমনবাবু আমরা অভ্যেস করে ফেলেছি। আমরা বারবার করে এসআইআরের লাইনে, আমরা বারবার করে এটিএমের লাইনে, আমরা বারবার করে আধার কার্ডের লাইনে, আমরা বারবার করে বেকার ভাতার লাইনে, আমরা বারবার করে লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে, দিনের পর দিন আমরা দাঁড়িয়ে থাকছি সুমনবাবু। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের এই বেড়ালের ভাগ্যে কবে রাবড়ির শিকে ছিঁড়বে, আর আমরা কবে এই বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে পারবো? 2026 নির্বাচন, সত্যিকারের আমরা সাধারণ মানুষ, আমরা কি রাজনীতির গলায় ঘণ্টা বাঁধতে পারবো সুমনবাবু? ধন্যবাদ শুভময় দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।